আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আলোচনা করব কেমিস্ট্রি একাদশ অধ্যায়ে। তোমরা হয়তো ইতিমধ্যেই অবগত এই চ্যাপ্টারটা নিয়ে আমি এর আগে একটা লেকচার দিয়েছিলাম। যেহেতু চ্যাপ্টারটা একটা বিশাল একটা চ্যাপ্টার, সো এই চ্যাপ্টারের বাকি জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার আলোচনার বিষয়ের মধ্যে আছে আজকে পেট্রোলিয়ামের আংশিক পাতন, জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের দহন, পাইরোলাইসিস, প্যারাফিন, নাইলন, রেকটিফাইড স্পিরিট, ফরমালিন, ভিনেগার। আমরা ডান পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার পেট্রোলিয়ামের আংশিক পাতন। আমি প্রথমত যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার পেট্রোলিয়ামের আংশিক পাতন। পেট্রোলিয়াম, যেটাকে আমরা ইংলিশে ক্রুড অয়েল বলে থাকি, অর্থাৎ অপরিশোধিত তেল। এই অপরিশোধিত তেল জিনিসটা হচ্ছে, অর্থাৎ পেট্রোলিয়ামটা হচ্ছে আমরা এই পেট্রোলিয়ামটা এই অপরিশোধিত তেলটাকে বিভিন্ন উপায়ে পরিশোধন করার প্রক্রিয়াটাই হচ্ছে তোমার রিফাইনিং। রিফাইনিং তোমার অনেক কিছুর হতে পারে, তোমার আবার লবণেরও রিফাইনিং হতে পারে। কিন্তু আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কি, আমরা এই পেট্রোলিয়ামটাকে পরিশোধিত করলে যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে আমরা জ্বালানি। শুরু করি আমি আমার পেট্রোলিয়ামের পরিশোধনটা নিয়ে। আমরা ইতিমধ্যে যে পরিমাণ আমাদের ভেহিকল ইউজ হচ্ছে, অর্থাৎ যানবাহনের ব্যবহার চলতেছে, আমাদের হয়তো এর আগে এত বেশি যানবাহনের ব্যবহারটা ছিল না। তোমরা হয়তো স্টিফেন হকিংয়ের নাম শুনেছ। উনি একটা ভবিষ্যদ্বাণী দিয়েই গেছেন যে আগামী নেক্সট 200 ইয়ার্সের মধ্যে আমাদের যে পরিমাণ জ্বালানি মজুদ আছে সেটা আমরা এখন যে অপ্রতুল ইউজ করতেছি, যার বিনিময়ে আমরা একসময় হয়তো কী হতে পারি, এই সংকটের সম্মুখীন হতে পারি। এর জন্য আমাদের বিকল্পস্বরূপ অন্য একটা সোর্স আমাদের কী করতে হবে, ব্যবস্থা নিতে হবে। যাই হোক, আমি এখন পেট্রোলিয়ামের আংশিক পাতন নিয়ে আলোচনা করতেছি। পেট্রোলিয়াম অর্থাৎ আমি যখন এই অপরিশোধিত তেলটাকে এই 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন আমি এই পয়েন্টে দিয়ে প্রবেশ করাবো, তখন আমি যে জিনিসটা পেয়ে থাকবো সেটা হচ্ছে তোমার কি, পেট্রোলিয়াম গ্যাস। এই জিনিসটাকে তোমার আগে গ্যাস হিসেবে সেটা উঠে যেত, অর্থাৎ সংরক্ষণের তেমন একটা কী ছিল না, ব্যবস্থা ছিল না। কিন্তু এখন এটাকে তোমার মোড়কের মাধ্যমে সংরক্ষণ করে আমরা রান্নাবান্নার কাজে ইউজ করতেছি, অর্থাৎ এলপিজি হিসেবে, যেটার ইংলিশে হচ্ছে তোমার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। যেখানে তোমার কার্বন সংখ্যা থাকে C1 থেকে C4 এবং পেট্রোলিয়াম থাকে তোমার 2%। এরপর নেক্সট তোমার হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে তোমার গ্যাসোলিন। এটাও তোমার এক প্রকার হচ্ছে তোমার জ্বালানি। সেখানে তোমার থাকে কার্বন সংখ্যা থাকে C5 থেকে C10 এবং পেট্রোলিয়ামের পরিমাণ থাকে তোমার 5%। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা যে জ্বালানটা পেয়ে থাকি সেটা হচ্ছে তোমার ন্যাপথা, যেখানে তোমার কার্বন পরমাণু থেকে C7 থেকে C14। এরপর যে জ্বালানটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে তোমার কেরোসিন, যেটা আমাদের সুপরিচিত একটা জ্বালানি। এখানে তোমার কার্বন পরমাণু থেকে হচ্ছে তোমার C11 থেকে C16। এরপর যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে তোমার ডিজেল তেল, যেখানে আমরা হিট প্রয়োগ করে থাকি প্রায় 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখানে তোমার কার্বন পরমাণু থেকে C17 থেকে C20। আমরা একটা জিনিস পর্যবেক্ষণ করলে দেখতে পাচ্ছি, প্রতি ক্ষেত্রে আমরা যতই নিচের দিকে যাচ্ছি ততই আমাদের কি হচ্ছে, কার্বন পরমাণুর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা লাস্ট যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে তোমার বিটুমিন। এই বিটুমিনটার ইউজ হচ্ছে আমরা যখন রাস্তা বানানোর কাজে, অর্থাৎ রাস্তার উপর যে একদম কালো কুচকুচে কালো যে আবরণটা দিয়ে থাকি সেটাই হচ্ছে তোমার বিটুমিন। এই জিনিসটা আমরা ইউজ করে থাকি অর্থাৎ উপরে আমাদের কাঠামোটা একটু বেশি হওয়ার জন্য, শক্ত হওয়ার জন্য আমরা এই বিটুমিন জ্বালানিটা ইউজ করে থাকি। যেখানে তোমার কার্বন পরমাণুর সংখ্যা থাকে গ্রেটার দেন 30, অর্থাৎ 30 কাছাকাছি। এরপর দেখো এখানে আরেকটা হচ্ছে তোমার লুব্রিকেটিং তেল। এটা আসলে একটা তোমার পিচ্ছিলকারক জ্বালানি। এই লুব্রিকেটিং তেলটা আমরা সাধারণত ক্ষয় প্রতিরোধী কী করে থাকি, ব্যবহার করে থাকি। এই ছিল আমার পেট্রোলিয়ামের আংশিক পাতন নিয়ে
সংক্ষিপ্ত আলোচনা। তোমরা হয়তো এখানে সমস্যা ফেস করে থাকো, এখানে কার্বন পরমাণুর সংখ্যা C1 থেকে, পেট্রোলিয়ামের ক্ষেত্রে C1 থেকে C4, আবার গ্যাসোলিনের ক্ষেত্রে তোমার হচ্ছে C5 থেকে C10। এখানে কার্বন পরমাণুর সংখ্যাটা মনে রাখা তোমাদের একটু কি হয়, জটিল ব্যাপার হয়। কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে পারি, জটিলের কিছু নাই। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে অর্থাৎ চর্চা করবে, সব অসাধ্য তোমাদের কি হবে, আয়ত্তের ভিতর আসবে। এরপর আসি আমার নেক্সট টপিকসটা, সেটা হচ্ছে তোমার জৈব যুগের নামকরণ। এই জৈব যুগের নামকরণ জিনিসটা নিয়ে আমি এর আগের ক্লাসেও একটু কী করেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে আমি আর একটু আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারটার প্রধান আলোচ্য বিষয়, অর্থাৎ যেখানে তোমরা বেশি সমস্যা ফেস করে থাকো জৈব যুগের নামকরণ এবং বিভিন্ন প্রস্তুতগুলো, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকাইন বিভিন্ন রিয়াকশনগুলো নিয়ে তোমরা মোস্ট একটা কি পেয়ে থাকো, সমস্যা ফেস করে থাকো। আমরা জানি জৈব যৌগকে প্রধানত তোমার দুভাগে কি করা হয়ে থাকে, ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক, আর একটা হচ্ছে তোমার অ্যারোমেটিক। তোমার অ্যালিফ্যাটিক যৌগটাকে আবার কি করা হয়, দুভাগেই ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার মুক্ত শিকল, আর একটা হচ্ছে তোমার চাক্রিক শিকল। ঠিক সেমভাবে অ্যারোমেটিক যৌগকে তোমার কি করা হয়, দুভাগেই ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার কি, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি, কারণ আমরা অ্যালিফ্যাটিকটা নিয়ে তেমন একটু কী করবো না, আলোচনা করবো না, যেহেতু এটা আমাদের গত ক্লাসে কিছু অনেকটা বেশি কী হয়েছিল, আলোচনা করা হয়েছিল। তাও আমি একটু আরেকটু বলে রাখি, এখানে মুক্ত শিকলটা আবার তোমার দুভাগে, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত আর একটা হচ্ছে তোমার কি অসম্পৃক্ত। এটা হচ্ছে তোমার কি চাক্রিক শিকল। চাক্রিকের ক্ষেত্রে আমার কি হয়ে থাকে, মুক্ত শিকল এবং সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুভাগে কি হয়ে থাকে, ভাগ হয়ে থাকে। এই অ্যালিফ্যাটিক জৈব যৌগ মূলত আসলে আমরা জৈব যৌগ বলতেই বুঝে থাকি কার্বন এবং হাইড্রোজেন সংবলিত যৌগগুলো নিয়ে, অর্থাৎ জৈব যৌগ মানে হচ্ছে আমার কি কার্বন হাইড্রোজেন সংবলিত যৌগগুলো। এখানে ফার্স্ট ওয়ান, আমি এই প্রত্যেকটার উদাহরণ দেওয়ার আগে যে জিনিসটা তোমাদের একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের সবসময় জৈব যৌগের ক্ষেত্রে মনে রাখতে হবে কার্বনের ব্যালেন্সই হচ্ছে তোমার 4। আমি যদি এখন প্রত্যেকটা নিয়ে আরেকটু আলোচনা করে দেখি, যেটা তোমার হচ্ছে প্রথমে কি মুক্ত শিকল। আমাদেরকে একটু ভালো মনে রাখার জন্য যে একটা সিকোয়েন্স আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এই শ্রেণী বিভাগগুলোর প্রত্যেকটার যৌগগুলো, অর্থাৎ অ্যারোমেটিক বলো এলিফ্যাটিক বলো, এই জিনিসটার সাথে পরিচিত হওয়ার আগে তোমাকে যে জিনিসটা একটু সিকোয়েন্স, অর্থাৎ একদম ধারাবাহিকভাবে একদম থ্রুলি মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে তোমার কি এই সিকোয়েন্সটা তোমাকে মোস্টলি একদম কী করে রাখতে হবে, থ্রুলি মুখস্থ করে রাখতে হবে। এরপর আসো আমি মুক্ত শিকলের ক্ষেত্রে গেলে প্রথমত আমাকে এই শ্রেণী বিভাগটা বোঝার আগে কিছু জিনিস তোমাকে একটু কী করতে হবে, জানতে হবে, যেটা হচ্ছে তোমার যৌগের নাম, কার্যকরী মূলক, উচ্চারণ, সাধারণ সংকেত।
প্রথমত আমি যদি বলে দেখি অ্যালকেনের কার্যকরী মূলক যেটা হচ্ছে তোমার কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আমি প্রথমতই তোমাদেরকে বলে রাখছিলাম কার্বনের ব্যালেন্স হচ্ছে তোমার কত 4। তাহলে আমার এখানে হবে কি এন, অ্যালকেনের লাস্টে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে তোমার কি এন, যেটা সাধারণ সংকেত হচ্ছে তোমার CN H2HN +2। এরপর সেটা হচ্ছে তোমার কি অ্যালকিন। অ্যালকিনে আমার হয় কার্বন কার্বন ডাবল বন্ড। সবসময় আমাদের মাথায় রাখতে হবে কার্বনের ব্যালেন্সই হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে আমার হবে কি ইন, এটা সাধারণ সংকেত হবে CN H2HN। এরপর আসো অ্যালকাইন। অ্যালকাইনের আমার কার্যকরী মূলকটা হয় তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে এখানে আমার হবে কি আইন। যেটা সাধারণ সংকেত হবে CN H2HN -2। এরপর আসো অ্যালকোহল। এরপর আসো ফ্যাটি অ্যাসিড। যেটার কার্যকরী মূলক হচ্ছে তোমার COOH অর্থাৎ অয়িক অ্যাসিড। এরপর আসো অ্যালডিহাইড। যেটার কার্যকরী মূলক হচ্ছে তোমার CHO। এখানে আমি লিখলাম যৌগের নাম, কার্যকরীমূলক, উচ্চারণ এবং কি সংকেত। অর্থাৎ আমি যদি অ্যালকেন নিয়ে আলোচনা করতে যাই তাহলে যেখানে তোমার প্রথমটা হচ্ছে তোমার কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অ্যালকিন হচ্ছে তোমার কি কার্বন কার্বন ডাবল বন্ড এবং কি অ্যালকাইন হচ্ছে তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ড। অ্যালকোহল হচ্ছে তোমার কার্যকরী মূলক হবে তোমার কি OH, ফ্যাটি অ্যাসিড COOH, অ্যালডিহাইড হচ্ছে তোমার কি CHO। এখন আসে তোমার অ্যালকেন নিয়ে। অ্যালকেন হচ্ছে আমার প্রথমত হচ্ছে আমি যদি ধরে দেখি মিথেন, তাহলে এক্ষেত্রে আমার হবে কি CH4। আমি যদি লিখি ইথেন তাহলে আমার এখানে হবে কি C2H6। আবারও বলে রাখি তোমরা যেটা পেশ করে থাকো, অর্থাৎ এখানে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যাটাকে তোমাদের একটু মনে রাখতে কি হয়ে যায়, সমস্যা হয়ে যাও তোমরা। তাহলে আমাদের অ্যালকেনের ক্ষেত্রে মনে রাখতে হবে কার্বন পরমাণুর সংখ্যা যত তার দ্বিগুণের চাইতে 2টা বেশি হবে তোমার কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এভাবে আমি কি করে যাব প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হেপটেন, এভাবে আমি কি করে যাব পর্যায়ক্রমিকভাবে জেনে থাকবো। এরপর আসো অ্যালকিন নিয়ে। অ্যালকিন হচ্ছে আমি প্রথমত বলেছিলাম তোমাদের কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে আমার এখানে জৈব যৌগের সমগোত্র শ্রেণীর প্রথমত যেটা আমি লিখছিলাম সেটা হচ্ছে তোমার কি ছিল মিথেন। তাহলে আমি এখানে তোমাকে রুলসে বলে দিচ্ছি কার্বন কার্বন কি হবে ডাবল বন্ড হবে। তাহলে আমার মিথেন থেকে তোমার কি হবে না অ্যালকিন আমি পাবো না, আমি অ্যালকিন পেয়ে থাকবো সাধারণত তোমার ইথিন থেকে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড। তোমাদেরকে আমি আগেই বলে রেখেছিলাম প্রত্যেক সময় আমরা খেয়াল রাখবো কার্বনের ব্যালেন্স হচ্ছে তোমার কত 4। তাহলে এখানে আমি বাকি হারটাকে সবসময় কি দিয়ে ফিল আপ করে থাকবো হাইড্রোজেন দিয়ে। এটা হচ্ছে আমার কি ইথিন। এভাবে আমি কি লিখে যাব প্রোপিন, বিউটিন, প্যান্টিন। আমি যদি বিউটিনের সংকেত লিখি তাহলে বিউটিনে তোমার কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে কত 4। যেহেতু আমার অ্যালকিন, আমার এখানে একটা কি থাকবে সবসময় ডাবল বন্ড থাকবে। আমি এখন কার্বনের বাকি হাতগুলোকে কি দিয়ে ফিল আপ করে থাকবো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে থাকবো।
এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, অনেক সময় যদি আমাদের নামকরণ আসে অর্থাৎ ইউপেক নেম, যেটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এক্ষেত্রে আমাদের নামকরণের ক্ষেত্রে একটু কী করতে হবে, রুলস মানতে হবে। যেটা হচ্ছে তোমার যেদিক থেকে আমি ডাবল বন্ডটা পেয়ে যাব অথবা সেদিক থেকে আমি কি করব, কাউন্টটাই ওই দিক থেকে করব। তাহলে আমি যদি কাউন্ট করতে কি 1 2 3 4, তাহলে আমার এই যৌগটার নাম হবে তোমার কি, যেহেতু 4টা কার্বন আমার এটার নাম হবে কি বিউটেন, যেহেতু আমার এখানে ডাবল বন আছে সেক্ষেত্রে আমার যৌগটার নাম হবে তোমার কি বিউটিন। তাহলে আমি এখানে লিখবো কি বিউটিন। যদি তোমাকে আইউপেক রুলস দিয়ে নামকরণ করতে বলে তাহলে তোমাকে এই জিনিসটা কী করতে হবে, একটু ফলো করতে হবে। বিউটিন 1, অর্থাৎ যেদিক থেকে আমি কি পেয়ে থাকবো, ডাবল বনটা পেয়ে থাকবো, সেদিক থেকে আমাকে কী করতে হবে, কাউন্টটা করতে হবে। এটা ছিল আমার অ্যালকিন নিয়ে আলোচনা। এখন আমি আলোচনা করব অ্যালকাইন নিয়ে। অ্যালকাইনে আমি কার্যকরীমূলক লিখেছি তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে না, মিথেনের কোনো অ্যালকাইন যৌগ পাওয়া যাবে না। তোমাকে লিখতে হবে কি ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন। আমি যদি একটু উদাহরণ দিয়ে থাকি, এখন দেখো এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা, যদি আমি এটা হচ্ছে আমার কি বিউটাইনের সংকেত, তাহলে একটা এখানে কয়টা কার্বন, 1 2 3 4টা, 4টা কার্বন থাকলে আমি তোমাদেরকে প্রথমত যে সিকোয়েন্সটা মনে রাখতে বলছি ওটাই ধরে আমি কি করে যাব, যৌগ চ্যাপ্টারটাকে সহজভাবে একটু জানবো। যদি সিকোয়েন্সটা মনে থেকে আমার মনে হয় প্রত্যেকটা সমগোত্র শ্রেণী মনে রাখে কোনো কি না ব্যাপার না। তাহলে আসো বিউটাইন নিয়ে। এখানে আমার দেখতে পাচ্ছি 4টা কার্বন, আমি যদি এখন আইউপেক নামকরণ করতে চাই তাহলে এখানে 1 2 3 4, তাহলে আমার এটার নাম হবে কি বিউটাইন। যেহেতু আমার 2 নম্বর কার্বনে তোমার কি হলো কার্বন কার্বন ট্রিপল বন্ডটা 2 নম্বর কার্বনে আমার কি বিউটাইন, এখানে কি হবে তোমার 2। এটা ছিল তোমার কি নিয়ে আলোচনা, অ্যালকাইন নিয়ে। এখন আসো তোমার অ্যালকোহল, অর্থাৎ আমরা কোনো একটা যৌগে লাস্টে যদি ওয়েস্ট গ্রুপটা দিয়ে থাকি সেটা হবে আমার কি অ্যালকোহল। যেমন আমি যদি বলি মিথেন, তাহলে এখানে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে তোমার হবে কি ওয়েজ। তাহলে যদি তোমার কি হয় ইথেন, ইথেনে আমি একটা হাইড্রোজেন রিপ্লেস করলে আমি ওয়েস্ট গ্রুপটাকে যদি প্রবেশ করে থাকি তাহলে সেটা হবে আমার কি ইথানল। তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, এভাবেই তোমার কি হবে পর্যায়ক্রমিকভাবে অ্যালকোহল বলে থাকবো আমরা। এরপর আসো তোমার ফ্যাটি অ্যাসিড নিয়ে। তাহলে আমরা কোনো একটা জৈবযৌগের ক্ষেত্রে এটাও ঠিক সেম অ্যালকোহলের মতন COOH গ্রুপটা বিদ্যমান থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ওইক অ্যাসিড। অর্থাৎ আমি যদি বলি মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড বলতে আসলে আমরা বলে থাকি যেটা কি ফর্মিক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডটা সাধারণত আমরা আমাদেরকে যখন পিঁপড়া কামড় দেয় তাদের হলে তোমার সাধারণত এই ফর্মিক অ্যাসিডটাই থাকে। এরপর আমি পর্যায়ক্রমে মিথানোইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, এভাবে কী করবো আমি লিখে যাব। এর পাশে তোমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে তোমার জৈবযৌগের লাস্টে যদি তোমার কি থাকে CHO গ্রুপটা থাকে তাহলে সেটাকে বলে থাকবো আমি অ্যালডিহাইড। তাহলে আমার এটা হবে কি, আমি যদি এটা হচ্ছে তোমার কি ফর্মালডিহাইড, এটা হচ্ছে তোমার কি ইথানঅ্যালডিহাইড। অর্থাৎ আমাদের 2 কার্বন বিশিষ্ট, আমরা মূলত নামকরণটা একটু ভালোভাবে খেয়াল করবে। নামকরণটা হচ্ছে তোমার কি এখানে কয়টা কার্বন 2টা, সে কারণে আমার ইথেন, প্রথমত আমার 2 নম্বর গ্রুপটা ছিল তোমার ইথেন, ইথেন থেকে আমার কি CHO গ্রুপটা থাকে, এটা হবে কি ইথানঅ্যালডিহাইড। এরপর হচ্ছে তোমার কি ইথানল, বিউটানল, এভাবে তোমার কি পেন্টানল, হেক্সানল। অর্থাৎ আমরা যদি অ্যালকেন সমগোত্র শ্রেণীর লাস্টে আমি কি দেব, এন এর পরিবর্তে এল দেব। অর্থাৎ ইথানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপটানল, এভাবে আমি কি করে থাকবো পর্যায়ক্রমিকভাবে
বুঝে থাকবো। এতটুক ছিল তোমার এই সমগোত্র শ্রেণীগুলো নিয়ে আলোচনা। আমার মনে হয় তোমরা এই জিনিসটা যদি একটু ভালোভাবে বুঝে থাকো, এই জৈব যৌগ বাকি রিয়েকশনগুলো প্লাস এবং যৌগগুলো বোঝার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আর কোনো কী হবে না, সমস্যা হবে না। তোমরা এই রিয়েকশনগুলো বা চ্যাপ্টারটা যে জিনিসটা এখানে একটু বেশি, অর্থাৎ রিয়েকশন যৌগ, এই যৌগগুলো নিয়েই তোমাদের একটু বেশি কি সমস্যা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে বা বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপর প্রথমত আমি বলছিলাম শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটার জন্য আমার এই জিনিসগুলি কী ছিল, মূলত প্রয়োজন ছিল। এখানে আমি লিখছি কি জৈব যৌগের নামকরণ। এই নামকরণে এটা ছিল তোমার মূলত কি নিয়ে, প্রথমত তোমাদেরকে বলেছিলাম অ্যালিফেটিক এবং কি অ্যারোমেটিক। আমি অ্যালিফেটিকটা গত ক্লাসে একটু ভালোভাবে আলোচনা করেছিলাম, আজকে আমি আলোচনা করব অ্যারোমেটিক যৌগটা নিয়ে। এই অ্যালিফেটিকের ক্ষেত্রে যেটা তোমার হয় দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার কি মুক্ত শিকল, আর একটা হচ্ছে তোমার কি চাকরিক শিকল। এই মুক্ত শিকলটার ক্ষেত্রে আমি যদি এখানে একটা উদাহরণ লিখি, এখানে আমি দেখতে পাচ্ছি প্রান্তীয় দুইটা কার্বনই তোমার কি মুক্তভাবে বিদ্যমান, সেখানে এটাকে বলা হয় তোমার কি মূলত মুক্ত শিকল। এই মুক্ত শিকলের ক্ষেত্রে আবার তোমার কি হতে পারে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আমরা সম্পৃক্ত বলে থাকি যদি একটা কোনো জৈব যৌগে কি থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বিদ্যমান থাকে, সেটাই হচ্ছে তোমার কি অসম্পৃক্ত, এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে আমরা বলে থাকি সম্পৃক্ত। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার কি চাকরিক শিকল। চাকরিক কথাটা মানে হচ্ছে তোমার মূলত চক্রীয়, অর্থাৎ এখানে তোমার প্রান্তীয় কার্বনগুলো কি থাকবে না, মুক্তভাবে বিদ্যমান থাকবে না। এখানে আমার দেখো এই জিনিসটাকে তোমরা আবারও বলতেছি, যে জিনিসটা সমস্যা ফেস করে থাকো, এখানে H2 লিখাটা, অর্থাৎ এখানে কেন হাইড্রোজেন দুইটা, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কার্বনের ব্যালেন্স হচ্ছে তোমার কত 4। তাহলে আমার এখানে এই কার্বন দুইটা কার্বনকে তোমার দুইটা হাত দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কার্বনের এখন কয়টা হাত বাকি, দুইটা হাত বাকি। এই বাকি হাতটাকে আমরা সবসময় কি দিয়ে ফিল আপ করে থাকি, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে থাকি। এক্ষেত্রে আরেকটু আমি বলে থাকি, এখানে আবার আমার এটা হচ্ছে আমার একটি কি চাকরিক শিকলের উদাহরণ। তাহলে এখানে কয়টা কার্বন, একটা দুইটা তিনটা, আমরা সিকোয়েন্সে বলছিলাম তিনটা কার্বন থাকতে সেটাকে আমরা বলে থাকি কি প্রোপেন। তাহলে আমার এটা যেহেতু চক্রীয় গঠন করেছে, সে কারণে আমি এখানে বলবো কি সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। এখন আমার এখানে যদি 4টা কার্বন হয়, এখানে দেখো তোমার কয়টা কার্বন, 4টা কার্বন। তাহলে আমি এটাকে বলে থাকবো মূলত, এটার নামটা 4টা কার্বন থাকলে আমরা তাকে মূলত বলে থাকি বিউটেন। তাহলে এটা যেহেতু তোমার চক্রীয় গঠন করেছে, চক্রীয় রূপ গঠন করেছে, সেখানে আমি এখানে বলে থাকবো কি সাইক্লোবিউটেন। এক্ষেত্রেও আরেকটা জিনিস দেখো, এখানে যেটা আমার কি হয়, তোমার এই চাকরিক শিকলগুলো সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটা রূপে কি করতে পারে, গঠন করতে পারে। যদি তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা হবে কি সম্পৃক্ত চাকরিক শিকল। আবার যদি এখানে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা হবে তোমার কি অসম্পৃক্ত চাকরিক শিকল। এখানে দেখো এক্ষেত্রে তখন আমাকে একটু কি করতে হবে, কার্বনের হাতটাকে, যেহেতু এখানে কার্বনের দুইটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে আমার এখানে হাইড্রোজেন সংখ্যা হবে কয়টা, একটা। তাহলে এটার নাম হবে এখন কি তোমার সাইক্লোবিউটিন।
এখানে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার কি অ্যারোমেটিক যৌগ নিয়ে। যৌগটা বোঝার আগে তোমাকে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার কি ডিলিউক্যালাস পাই ইলেকট্রন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সঞ্চরণশীল পাই ইলেকট্রন। অর্থাৎ আমার সিম্পল একটা অ্যারোমেটিক যৌগের উদাহরণ হচ্ছে তোমার কি বেনজিন, যেটাকে আমরা আরেকটা রূপে লিখতে পারি এভাবে। এটাই হচ্ছে তোমার কি এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন। নেক্সট আরেকটা আমার অ্যারোমেটিক যৌগ হচ্ছে তোমার ন্যাপথালিন। এটার নাম হচ্ছে তোমার কি ন্যাপথালিন। অর্থাৎ এখানে যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তোমার কি সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এটুক ছিল আমার জৈব যৌগের নামকরণ এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা। এখন আমি একটু দেখবো কি জৈব যৌগের দহন নিয়ে। জৈব যৌগের দহনের ক্ষেত্রে যে সিম্পল একটা আমার রিয়েকশন, অর্থাৎ মোস্টলি আমরা এই রিয়েকশনটা কী করতে কি যে কোনো দহন বিক্রিয়ার ক্ষেত্রে এই রিয়েকশনটাই যে কোনো জৈব যৌগকে আমরা দহন করলে আমরা যে জিনিসটা পাই যে কোনো জৈব যৌগকে যদি আমি দহন করি তাহলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস হিট। এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হওয়ার পরিমাণটা তোমার নির্ভর করে আমি কত পরিমাণ কি পরিমাণ কার্বন এবং হাইড্রোজেন ইউজ করতেছি। এরপর আসো তোমার পাইরোলাইসিস নিয়ে। পাইরোলাইসিস জিনিসটা এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, অর্থাৎ পাইরো মানে হচ্ছে তোমার কি হিট এবং লাইসিস হচ্ছে তোমার কি ডিভিশন। অর্থাৎ যে সমস্ত যৌগগুলো তোমার হিট প্রয়োগ করে কী করা হয় ভাঙা হয় তাকে মূলত আমরা কি বলে থাকি পাইরোলাইসিস বলে থাকি। এরপর আসো প্যারাফিন। প্যারাফিন হচ্ছে মূলত তোমার আসক্তিহীন। আমরা অ্যালকেন সমগত শ্রেণীর ক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, প্রত্যেকটা কার্বন তোমার 4টা হাত অন্য একটা হাইড্রোজেন কার্বন পরমাণুর সাথে বা এভাবে হাইড্রোজেন পরমাণুর সাথে সে কী করে থাকে 4টা হাতেই ফিল আপ করে থাকে। তা সে অন্য কোনো যৌগের সাথে রিয়েকশনে আবদ্ধ হওয়ার মতন হাত খালি থাকে না। তাহলে এটাই হচ্ছে তোমার কি প্যারাফিন যৌগ। অর্থাৎ তারা সাধারণত অন্য কোনো যৌগের সাথে বা কোনো রিয়েকশনে তেমন একটা কী করে না আসে না। এরপর আসো তোমার নাইলন। এই নাইলন রিয়েকশনটা তোমরা দেখেই একটু কি পেয়ে যাও, ভয় পেয়ে যাও। আমার মনে হয় এটা তেমন একটু কিছু না, এগুলো জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার এবং একটু ভালো করে অনুসরণ করার ব্যাপার। এখানে যে জিনিসটা আগে তোমাকে দেখতে হবে, এই নাইলন রিয়েকশনটা করার আগে কার্বক ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যামিনো গ্রুপ। এখন আসে আমি নাইলন রিয়েকশনটা একটু লিখতেছি। এখানে আমাদের 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ হচ্ছে, সেটা হচ্ছে তোমার অর্থাৎ টেট্রামিথিলিন। টেট্রামিথিলিন এখানে 4টা কার্বন আমরা জানি বলে থাকি মনো ডাই ট্রাই টেট্রা পেন্টাভাবে আমার 4টা হওয়াতে সেখানে আমি বলবো টেট্রামিথিলিন। 2টা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে আমি বলবো ডাইওইক অ্যাসিড। এখানে এগুলো সাধারণত তোমার গঠিত হয় এই পলিমার রিয়েকশনগুলো। নাইলন জিনিস যৌগটা হচ্ছে একটা কি পলিমার যৌগ, এন সংখ্যক কী নিয়ে মনোমান নিয়ে প্লাস হেক্সা মিথিলিন ডাইএমিন।
আমরা এখন কি করি, নাইলনের ক্ষেত্রে এখানে n সংখ্যক এই দুইটা যৌগকে নিয়ে আমরা এই দুইটা মনোমারকে নিয়ে আমরা কি করে থাকি, একসাথে আমাদের রিঅ্যাকশন হয়ে থাকে। আমরা একটু ফলো করলে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি COOH গ্রুপের মধ্যে এখানে OH, এখানে একটা OH প্লাস এখানে দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দেবো এবং এখানেও দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন আমি অপসারণ করে দেবো। দেখো তাহলে আমি এখান থেকে যদি AUH গ্রুপটা নিয়ে নিই তাহলে এখানে আমার থাকবে হচ্ছে কি CO, এখানে আর থাকতেছে তোমার কি CH2, এখানে আমি বলছিলাম একটা হাইড্রোজেন কি করে দেবো, অপসারণ করে দেবো, তাহলে আমার এখানে থাকবে কি NH, এখানে হচ্ছে তোমার কি আর বাকিটা আমি লিখে দিচ্ছি প্লাস এখানে বলেছিলাম আমি একটা হাইড্রোজেন কি করে দেবো, অপসারণ করে দেবো এবং এটা উৎপন্ন হবে তোমার কি পলিমার বলতে আসলে কি n সংখ্যক, এটাই হচ্ছে আমার কি নাইলন। আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো এই রিঅ্যাকশনটা তোমরা অনেকেই কি পেয়ে থাকো, ভয় পেয়ে থাকো। এরপর আসো তোমার রেকটিফাইড স্পিরিট। সাধারণত রেকটিফাইড স্পিরিট বলে থাকি আমরা ইথানলের 96% জলীয় দ্রবণকে তোমার বলা হয় কি রেকটিফাইড স্পিরিট, যেটা ওয়ান কাইন্ড অফ একটা কি অ্যালকোহল, অর্থাৎ ইথানল হচ্ছে তোমার কি CH3, এটাই হচ্ছে আমার মূলত কি রেকটিফাইড স্পিরিট, অর্থাৎ এটা 96% জলীয় দ্রবণকে বলা হয় তোমার কি রেকটিফাইড স্পিরিট। এরপর আসো ফরমালিন। ফরমালিনটা আমরা অনেকে হয়তো সুপরিচিত, ফরমালিন বলা হয় তোমার কি ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে তোমার বলা হয় কি ফরমালিন। এরপর আমার লাস্ট যে টপিক্সটা সেটা হচ্ছে তোমার কি ভিনেগার। এই ভিনেগারটা আমরা সাধারণত বাসা বাড়িতে প্রিজারভেটিভ হিসেবে কী করে থাকি, ইউজ করে থাকি। ভিনেগার বলা হয় তোমার সাধারণত ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে তোমার মূলত কি বলা হয়ে থাকে, ভিনেগার বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা চ্যাপ্টারটা মোটামুটি একটু ভালোভাবে বুঝতে পেরেছ। এ ছিল চ্যাপ্টারটা, আজকে আমি এখানে শেষ করলাম আলোচিত বিষয়। তোমরা সকলেই ভালো থাকবে। পরবর্তী ক্লাস থেকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।